অবাক হলেও সত্যি, ভদ্রবেশী মানুষের আড়ালে তারা ভয়ানক এক চক্র। টাকার লোভে বাসা ভাড়া দেওয়ার কৌশলে শিক্ষার্থী তরুণদের টার্গেট করে তারা। বিজ্ঞাপন দেখে সাবলেট বাসা ভাড়া নিতে গিয়ে এমন প্রতারণায় পড়ে ময়মনসিংহের গুলকিবাড়ি এলাকার অনার্স পড়ুয়া এক ছাত্র। এভাবেই তাকে নির্যাতন করে চক্রটি। আপনি কি অনলাইন বা ফেসবুক দেখে বাসা খুঁজছেন? তাহলে এবার সাবধান হয়ে যান। সম্প্রতি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের পাশে একটি চক্র গ্রেফতার হয়েছে, যারা অনলাইনের মাধ্যমে টুলেট বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব এবং সম্ভ্রম। আজকে আমরা এই বিষয়ে জানবো সৌমিক বাগচি ভাইয়ার থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি ভাইয়া, ধন্যবাদ আপু, এবং একই সাথে স্বাগতম জানাই নতুন সময়ের পাঠক এবং দর্শকদেরকে। দর্শক, আজকে আমরা যে ঘটনাটা জানতে পেরেছি, যেটা নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসেছি, সেটা আপু এইমাত্রই বললেন যে বাসা ভাড়ার নাম করেই হাতিয়ে নেওয়া হচ্ছে সবকিছু। তো যে ঘটনাটা আমরা জানতে পারি, ময়মনসিংহ এলাকায় আনন্দমোহন কলেজের একজন শিক্ষার্থী, যিনি কিনা গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান, তিনি এতদিন একটা মেসে ছিলেন। তো মেস থেকে তিনি পড়াশোনার পরিবেশটা যেন আরো ভালো পাওয়া যায়, সেজন্যই কিন্তু একটা বাসা খুঁজছিলেন, এবং ফেসবুকে একটা গ্রুপে তিনি একটা সাবলেটের বিজ্ঞাপন দেখে সেই বাসাটা কিন্তু দেখতে যান। কিন্তু যখন তিনি বাসাটা দেখতে যান, তখন কিন্তু এই যারা বিজ্ঞাপনটা দিয়েছিলেন বা যাদের সাথে যোগাযোগটা হয়, তাদের চেহারা কিন্তু একদমই পাল্টে যায়। তাদের এই নাজমুল হাসানকে রুম দেখানোর নাম করে একটা রুমে আটকে নিয়ে কিন্তু তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়, এবং তার কাছ থেকে বেশ ভালো রকমের সম্পদ কিন্তু তারা কেড়ে নেয়। নাজমুল হাসানের দাবি মতে আমরা জানতে পারি, তার ব্যবহৃত আইফোন 12 এবং একটি ল্যাপটপ এবং সাথে থাকা নগদ 5,000 টাকা কিন্তু তারা ওই চক্রটি একদম তাৎক্ষণিকভাবেই তার কাছ থেকে কেড়ে নেয়। এবং পরে তারা কিন্তু আরো ফাঁদে ফেলার জন্য তাকে একটা ভিডিও তারা কিন্তু শুরু করে, যে ভিডিও থেকে তারা প্রমাণ করতে চায় যে আসলে এই নাজমুল হাসান সে নিজেই আসলে একজন দোষী, এবং তারা মূলত তাকে ঠেকানোর জন্যই এই ঘটনাটা ঘটাচ্ছিল। এরকম একটা ভিডিও কিন্তু তারা করে। কি টাইপের ভিডিও? আসলে কোনো জবানবন্দি নাকি অন্য কিছু? জবানবন্দি না, এখানে যে ব্যাপারটা ঘটানো হয়, তারা মূলত এই ভিডিওটা শুরু করে এভাবে যে এই নাজমুল হাসান মূলত এই বাসায় ছিলেন এবং কোন একটা অসামাজিক কার্যকলাপে তিনি লিপ্ত হচ্ছিলেন, এরকম একটা ঘটনা তারা কিন্তু সাজাতে চায়। হঠাৎ করে তারা এরকম অসামাজিক কার্যকলাপে আটক হয়েছে, এরকম কিছু। আচ্ছা, পরবর্তীতে এরকম অবস্থায় তাকে তখন শারীরিকভাবে নির্যাতন করা হয়, এবং এই ভিডিওটাই কিন্তু তাকে করে একটু অশ্লীলভাবে উপস্থাপন করা হয়, যেটা আসলে দর্শকরা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে কি ঘটনাটা তারা ঘটাতে চাচ্ছে, মানে দেখানোর মতো না। হ্যাঁ হ্যাঁ, জি। তার কাছ থেকে আবার মুচলেখা নেওয়া হয় এবং একটা স্বীকারোক্তি নেওয়া হয়, মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়, যেখানে বলা হয় যে সে আসলে এরকম একটা বাজে কাজ করতে এখানে এসেছিল বলে তাকে ধরা হয়েছে, এবং তার কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় নাই, তাকে যেতে দেওয়া হচ্ছে, ফিরে দেওয়া হচ্ছে, এরকম একটা চেষ্টা তারা করে। এখানে আরো একটা ব্যাপার খেয়াল করবেন যে প্রথমে তারা 5,000 টাকা, ফোন, ল্যাপটপ এগুলো নিয়ে যাওয়ার পরেও যখন ফোন ল্যাপটপের কিন্তু সকল ডাটা তারা ইরেজ করে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে যে এটা আসলে কার ফোন, কিভাবে এসেছে, এই সব ব্যাপারেও কিন্তু তারা বেশ সাবধান ছিল। এবং এই সময় তারা দেখতে পায় যে মোবাইল ব্যাংকিং অ্যাপে তার এই নাজমুল হাসানের ফোনে আরো কিছু তার অ্যাকাউন্টে টাকা রয়ে গেছে। এইটা জানার পরে তারা কিন্তু তাকে আবারও অস্ত্র নিয়ে হুমকি ধামকি দেয়, এবং ওই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা এটিএম বুথের মাধ্যমে তুলে নিয়ে আসে। তো এরপরে যখন তাকে ছেড়ে দেওয়া হয় আরো নানা রকমের ভয় ভীতি দেখিয়ে। আচ্ছা, এর মাঝে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই যে আপনি বারবার বলছেন তারা, এখানে আসলে কতজন ছিল? ছেলে ছিল না শুধু মেয়ে ছিল, এবং এদের সংখ্যাটা কতজন? আমরা নাজমুল হাসানের সাথে কথা বলে যেটা জানতে পারি, প্রথমে তার সাথে 2 জন ব্যক্তির কথা হয়, যারা কিনা নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাদের ফ্ল্যাটেই আরেকটি বাসায় তারা রুমে তারা ভাড়াটা দিবেন। কিন্তু এরপরে যখন সে ওই রুমটা দেখতে যায়, তখন কিন্তু 4 জন ছেলে এবং 4 জন মেয়ে সেখানে উপস্থিত ছিল, এবং আমরা ভিডিওতেও প্রায় 6-7 জন ব্যক্তিকে দেখতে পাই। এর মধ্যে তাদের হাতে বড় ধরনের, এমনকি নাজমুল হাসানের দাবি মোতাবেক যে তাকে বন্দুক দিয়েও ভয় দেখানো হয়েছিল। তো তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করছে, দেশীয় এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে আমরা জানতে পারি। তো আমরা যেটা বুঝতে পারি যে আসলে বেশ বড় রকমের একটা চক্র, তারা বেশ আটঘাট বেঁধেই কিন্তু এই ফাঁদটা চালিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, তো পরবর্তীতে এই নাজমুল হাসান সম্পর্কে কোনো তথ্য বা উনি পরবর্তীতে ওই জায়গা থেকে বের হয়ে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কিনা, বা কি পর্যায়ে আছে? যেটা আমরা জানতে পারি, নাজমুল হাসান এদের হাত থেকে মুক্তি পাওয়ার পরেই কিন্তু সে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি মডেল থানায় যায় এবং সেখানে একটি মামলা অভিযোগ সে দায়ের করে। তো আমরা এই কোতোয়ালি থানার যে ওসি আছেন, অফিসার ইনচার্জ, তার শিবিরুল ইসলাম, তার সাথে আমরা কথা বলি, এবং তিনি আমাদেরকে যেটা জানান যে অভিযোগ পেয়ে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই বাসায় যান। বাসাটা
তারা আপনার শহরের গোলকিবাড়ি এলাকায় একদম কলেজ রোডে ফখরুজ্জামান টাওয়ার নামে একটা বাসা, তো ওনারা সেখানে দ্রুত যান এবং তাৎক্ষণিকভাবেই তারা দুইজনকে গ্রেফতার করেন। দুই তরুণীকে গ্রেফতার করা হয়। একজন হলেন সাদিয়া জাহান ওরফে মেঘলা এবং আরেকজন হলেন ফারিয়া আক্তার ওরফে পায়েল। এই দুইজনকে কিন্তু তাৎক্ষণিকভাবেই পুলিশ গ্রেফতার করে এবং তারা পরবর্তীতে 161 ধারায় পুলিশের কাছে জবানবন্দি দেয়। এই জবানবন্দির মধ্যে দিয়ে শিবিরুল ইসলাম, যে আমাদের অফিসার ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সংঘবদ্ধ চক্রটা আসলে বেশ বড় একটা দল এবং এর সাথে ময়মনসিংহের স্থানীয় লোকজনও জড়িত আছে, বেশ কয়েকজন। তো এদেরকে নিয়ে এই চক্রটা চলছে এবং তাদের মূলত টার্গেট ছিল যারা শহরে নতুন এসেছে এমন মানুষ, যারা আসলে শহরকে ঠিকঠাক ভাবে চেনে না, সহজে ট্র্যাপে ফেলা যায়। এবং এটার জন্য কিন্তু তাদের মানে ভাগ ভাগ করার দায়িত্ব দেওয়া ছিল, যে কাদেরকে টার্গেট করা হবে, সেই টার্গেটদেরকে ফলো করা এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে নিয়ে আসা। এজন্য কিন্তু তারা বেশ সুশৃঙ্খল ভাবে চক্রটা চালিয়ে আসছিল বলে আমরা জানতে পারি। আচ্ছা, এই যে দুই তরুণী, এর মানে নাম ঠিকানা বা এদের কোনো ডিটেলস পেয়েছেন কিনা আপনি এখন? ইতিমধ্যে আমরা দুইজনের নাম যে জানতে পারি, একজন হলেন সাদিয়া আক্তার এবং আরেকজন ফারিয়া জাহান। তো এদের দুইজনের বাড়ি আসলে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ থেকে তারা ময়মনসিংহে এসে এই চক্রটা চালাচ্ছেন এবং এছাড়াও আরো তদন্তের স্বার্থে, যেটা আমাদের অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, যে তদন্তের স্বার্থে যেহেতু স্থানীয় লোকজনের সাথে জড়িত আছে, তো এই জন্য তারা এই নামগুলো এখনই প্রকাশ করছেন না, কিন্তু আস্তে আস্তে সবকিছুই জানা যাবে বলে তাদের বিশ্বাস। এখানে আখি আপু, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরো একটা জিনিস জানাতে চাই, যেটা কিন্তু আরো বেশ কৌতূহল উদ্দীপক একটা ঘটনা। আমরা স্থানীয় লোকজন এবং পুলিশের সাথে কথা বলে এই ব্যাপারে যখন আমরা অনুসন্ধান করছি, তখন আরেকটা মজার ব্যাপার এখানে উঠে এসেছে, যে এই যে নাজমুল হাসান, যিনি আসলে ভুক্তভোগী, ইনি নিজেও কিন্তু একটা ঘটনার সাথে জড়িত ছিলেন। স্থানীয় ময়মনসিংহের লোকজন এটাকে বলছেন আসলে ধর্মের কল যে বাতাসে নড়ে, তার একটা প্রমাণ হিসেবেই তারা এটাকে বলছেন। কেননা গত জানুয়ারি মাসে এই নাজমুল হাসান কিন্তু মেডিকেলের যে প্রশ্ন ফাঁসের যে ঘটনা, তাতে কিন্তু তিনি জড়িত ছিলেন, এরকম একটা অভিযোগ এসেছে এবং তিনি তখন গ্রেপ্তার হয়েছিলেন। তো এটা নিয়ে একটা চাঞ্চল্যকর কথাবার্তা কিন্তু পুরো শহর জুড়েই চলছে, আমরা দেখতে পাই। ধন্যবাদ শৌমিক বাগচি ভাই আপনাকে। দর্শক, আমাদের কাছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ এলাকায় এই ছিল সর্বশেষ আপডেট। তো আপনারা যারাই টুলেট দেখে বা অনলাইনে ফেসবুকে বাসা ভাড়া নিতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু সচেতন হবেন এবং কি এনশিওর করবেন যে ওটা আসলে কোনো চক্র কিনা, এবং চেষ্টা করবেন যাতে কখনোই একা না যান, সাথে কেউ থাকলে হয়তো অনেকটা ঝামেলা থেকে একটু দূরে থাকতে পারবেন। তো দর্শক, আজকে পর্যন্তই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।